আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, ওয়েলকাম টু নিউ ট্রাইজেন্স। নিউ ট্রাইজেন্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। অ্যান্ড আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও নতুন একটা সেমিনার নিয়ে আসছি, আর নতুন একটা সাবজেক্টের উপর, এই পাইথনের উপর। তো আজকে হচ্ছে যিনি আমাদের সেমিনারটা কন্ডাক্ট করবেন, উনি হচ্ছে মিস্টার দীপু। উনি হচ্ছে টেকনো বক্স যে কোম্পানিটা আছে ওইটা সিটিও হিসাবে আছে বর্তমানে। সো উনি হচ্ছে আপনাদের আজকে সম্পূর্ণ সেশনটা কন্ডাক্ট করবেন, যেটা হচ্ছে পাইথন অ্যান্ড ডিজাঙ্গোর উপরে থাকবে। তাছাড়া আমাদের সাথে আছেন আমাদের এমডি স্যার আছেন নজরুল ইসলাম স্যার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন প্রতীক সরকার, অ্যান্ড আরেকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে অপারেশন, যিনি হচ্ছে মিস্টার ইব্রাহিম। সো আমি আর বেশি লেট করছি না, আমি এমডি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। Thank you very much, Mr. Anis. So, New Trizons Information Technology of Dhaka, Bangladesh. আমরা প্রতি ফ্রাইডে একটা ওয়ার্কশপ ওর সেমিনার অ্যারেঞ্জ করি, যাতে আপনারা যারা লাইভে আমাদেরকে দেখতেছেন বা ফিজিক্যালি এখানে উপস্থিত আপনারা যারা আছেন, তো আপনাদের সুবিধার জন্য, জ্ঞান অর্জনের জন্য আমরা এইবারে একটা টপিক আমরা চুজ করেছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে পাইথন উইথ ডিজাঙ্গো। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1980 সালে এটা চিন্তাভাবনা এটা শুরু হয়, যে প্রোগ্রামিং বিষয়ে, পাইথনের বিষয়ে, কেমন। তারপরে 90-এর দশকে এটা আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। সো যারা প্রোগ্রামার আছে, তো মূলত আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমাকে যদি বলেন যে ইনস্টাগ্রাম কে কে ইউজ করেন, ফেসবুক কে কে ইউজ করেন, কথা বুঝতে পারছেন? যেমন ইভ্যালি ওয়েবসাইট আপনারা দেখছেন, তাই না? সেখানে অনলাইন কেনাকাটা হয়, তারপরে মার্কেট প্লেসে বিভিন্ন কাজ হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্টের হয়, ইউটিউব হয়, কেমন। তো এই যে এই সাইটগুলো আছে, সে প্রত্যেকটা সাইটে ডিজাঙ্গোর ব্যবহার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের ব্যবহার আছে। সো পাইথন আগামী দিনে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিজাঙ্গো এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা না জানলে পরে আপনি ডেভেলপার হতে পারবেন না। আপনাকে অবশ্যই ডিজাঙ্গো জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সো অনেকেই ডাটা স্ট্রাকচার পড়ে, প্রোগ্রামিং সি পড়ে, C++ পড়ে, তারপরে তারা পাইথন শিখে, কেমন, ডিজাঙ্গো শিখে। তো শিখে সবার একটা প্ল্যান থাকে যে আমি একজন ডেভেলপার হব। সো এই ডেভেলপার যদি হতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিজাঙ্গো, পাইথন ছাড়া কোনো উপায় নাই, কেমন। সো আমি বিশদ কথা না বলে মানে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের এই যে ডেভেলপার যারা আছেন তোর মধ্যে একজন বেস্ট, ওনার অনেক স্কিল এই বিষয়ে, এবং সার্টিফাইড একজন টিচার। তিনি অনেক দিন ধরে এই ডিজাঙ্গো নিয়ে কাজ করেন। তো আজকে উনি আপনাদেরকে এই সেমিনারের মাধ্যমে বিশদভাবে আলোচনা করবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, আপনি ডিজাঙ্গোর অ্যাডভান্টেজ কী, তারপরে পাইথনের অ্যাডভান্টেজ কী, এগুলো রিয়েল ফিল্ডে কোথায় কাজ হয় আমি শিখলাম, কেমন, শিখে এটা আমি কোথায় ইমপ্লিমেন্ট করব, এই এবং এটার আউটলাইন কী হবে, এবং এই কোর্সের যে অবজেক্টিভ সেগুলো কী হবে, বা কেন বা শিখবো আমি, কেন বা আমি পাইথন চুজ করব, এই সব বিষয়গুলো নিয়ে উনি আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন ভিত্তিক আজকে আলোচনা করবেন। তো আজকে আমরা দীপু স্যার, উনি অত্যন্ত বিজি, এর মধ্যে উনি আমাদেরকে সময় দিচ্ছেন, সেই জন্য নিউ ট্রাইজন সাইটের পক্ষ থেকে ওনাকে এবং আপনারা যারা আজকে ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি অনলাইন লাইভে যারা দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকে সেশন উপভোগ করার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখন আমি আপনাদের স্যারকে হ্যান্ড ওভার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ করিম দীপু। আমি কাজ করতেছি এখন একটা সফটওয়্যার কোম্পানিতে, টেকনোব্লকস, নাম শুনছেন? আচ্ছা, আমি টেকনোব্লকসে সিটিও হিসাবে আছি। তো
আজকের সেমিনারটা হচ্ছে পাইথন উইথ জ্যাঙ্গো। তার মানে আপনারা নিশ্চয়ই প্রোগ্রামিং সম্পর্কে ইন্টারেস্টেড বা ক্যারিয়ারে ওয়েব ডেভেলপমেন্ট আপনারা চুজ করতে চান, যার জন্য আজকে সেমিনারটায় আপনারা অংশগ্রহণ করছেন। ওকে, তো আমি একটু জাস্ট জানবো আপনারা কে কোন লাইনে আছেন, পড়ালেখা বা কে কী করতেছেন। কোন ইউনিভার্সিটি? আচ্ছা, কোন সেমিস্টার? 9th সেমিস্টার। আপনি? কোন সেমিস্টার? ফার্স্ট। আপনি? জব করতেছেন কিসের মধ্যে? আচ্ছা, ওকে। সো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মেইন যে আলোচনাটা প্রোগ্রামিং উইথ পাইথন ল্যাঙ্গুয়েজ এবং ওয়েব ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, এই তো। সো আমরা শুরু করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারণা আছে? আছে। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন ইউজ করি? যেমন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম আরও আছে সি, C++, জাভা, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের কেন প্রয়োজন? আচ্ছা, কম্পিউটারকে তার ভাষায় বোঝানোর জন্য। যেমন আমি আপনাদের সঙ্গে এখন কথা বলতেছি কি বাংলা ভাষায়, কারণ আপনারা বাংলা বোঝেন, তাই না? তাহলে কম্পিউটারকে আমি যদি কোনো কিছু বোঝাইতে চাই তো সেটা কম্পিউটারের ভাষাতেই বোঝাতে হবে। তাহলে কি কম্পিউটার পাইথন বা C++, জাভা বোঝে? তাই তো না, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। কারণ কম্পিউটার কিন্তু পাইথন, C++, জাভা কিছুই বোঝে না। কম্পিউটার বোঝে মাত্র দুইটা সংখ্যা, 0 আর 1, বাইনারি। তাহলে আমি যখন পাইথনে কোড করতেছি বা আমি যখন জাভায় কোড করতেছি তখন কম্পিউটার কি করে বুঝছে? তো আমি যখন একটা প্রোগ্রাম লিখতেছি, ধরেন আমি পাইথনে প্রোগ্রামটা লিখলাম, তো এই প্রোগ্রামটা তো বাইনারিতে আমাকে আগে কনভার্ট করতে হবে, তারপর যদি আমি কম্পিউটারকে দেই তখন সে বুঝবে। তো এর জন্য আমাদের যখন একটা প্রোগ্রাম লেখার পর প্রোগ্রামটা রান করা হয়, তো প্রোগ্রামটা ফার্স্টে যেটা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রেটারটা কী কাজ করে? ইন্টারপ্রেটারটা হচ্ছে সরাসরি পাইথন যে আমি কোডটা লিখলাম সেই কোডটাকে ইন্টারপ্রেটার বাইনারিতে বা মেশিন রিডেবল কোড যেটা সেটাই কনভার্ট করে। আর যেটা কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাতে ফার্স্টে কম্পাইল হয়ে সেটা একটা স্ক্রিপ্টে কনভার্ট হয়, সেই স্ক্রিপ্টটা ইন্টারপ্রেটার আবার সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে? তাহলে এখন বুঝছেন যে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে। ওকে, সো পাইথন প্রোগ্রামিংটা কেন শুরু করতে পারেন আপনারা? হ্যাঁ, ওইটা ঠিক আছে। মানে আমরা কি পারপাজে পাইথন প্রোগ্রামিংটা করতে পারি, মানে আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি যে আমরা কি করতে চাই, পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কোড করে ব্যাক এন্ডে ইউজ করতে পারি। আচ্ছা, পাইথন হচ্ছে একটা মাল্টিপারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। যেমন আপনারা হয়তো শুনে থাকতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই যে বিভিন্ন টপিকগুলো, এগুলোর সাথে তো আপনারা পরিচিত। তা আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স যেটাই বলেন, আপনি যদি এই ফিল্ডে কাজ করতে চান, তাহলে কাজ করতে গেলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে চুজ করতে হবে। এখন আপনি সেই ল্যাঙ্গুয়েজটাই চুজ করবেন যে ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি পপুলার, সবাই যে ল্যাঙ্গুয়েজটাই সবচেয়ে বেশি কাজ করে থাকে। তো ওই দিক থেকে চিন্তা করলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এইসবে যদি কাজ করতে চান, তার জন্য আপনাকে পাইথন চুজ করতে হবে। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজেও যাইতে পারেন, বাট যেহেতু আমার বেশিরভাগ কমিউনিটি কাজ করে পাইথনে, আমার রিসোর্স আছে পাইথনের বেশি, আমি যদি হঠাৎ করে একটা অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে যাইতে চাই তাহলে তো সেটা আমার জন্য টাফ হয়ে যাবে গেইন করা, তাই না? সো আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ে কাজ করতে চাই বা ডেটা সায়েন্সে কাজ করতে চাই, তার জন্য আমার ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জ্যাঙ্গো, এই জ্যাঙ্গোটা অ্যাকচুয়ালি কী বলতে পারবেন? ফ্রেমওয়ার্ক। এটা কি ফ্রেমওয়ার্ক? এটা একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, পাইথনের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। তো পাইথনের কিন্তু জ্যাঙ্গো ছাড়াও আরও অনেক ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্লাস্ক আর একটা হচ্ছে জ্যাঙ্গো। তো ফ্লাস্ক আর জ্যাঙ্গোর মধ্যে পার্থক্য কী?
এটা কেউ জানেন? আচ্ছা, দুইটা দিয়েই আমরা ওয়েব অ্যাপ বানাইতে পারি, বাট মেইন যে পার্থক্যটা, ফ্লাস্ক হচ্ছে একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক। মাইক্রো ফ্রেমওয়ার্ক মানে কি জানেন? যেখানে আমার বেসিক নিডটুকু শুধু আছে, মানে আমি একটা ওয়েব অ্যাপ বানাইতে চাইলে আমি কী কী ইউজ করব সে জানে না। সো আমার বেসিক যে কয়েকটা জিনিস দরকার সেই কয়েকটা দিয়েই ওই ফ্রেমওয়ার্কটা, ওটা অনেক লাইট ওয়েট হয়। তো ওইখানে যখন আমি আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, প্যাকেজ আকারে আমাকে সব কিছু নিয়ে আলাদা আলাদা করে কাজ করতে হয়। আর জ্যাঙ্গোর পার্থক্যটা কোথায়? জ্যাঙ্গো হচ্ছে একটা ফুল ওয়েব ফ্রেমওয়ার্ক, এটা মাইক্রো না। আর জ্যাঙ্গোকে দেখবেন অনেকে বলে যে ব্যাটারি ইনক্লুডেড। ব্যাটারি ইনক্লুডেড মানে কি জানেন? ব্যাটারি ইনক্লুডেড মানে হচ্ছে এখানে আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য যা কিছু দরকার আমার সব কিছু এর মধ্যে অলরেডি দেয়া আছে। তার মানে আমি এখানে নতুন করে আমাকে বাইরে থেকে বেশি কিছু ইউজ করতে হবে না, আমার যা যা দরকার সবই দেয়া আছে, আমি সেগুলোকে ইউজ করে আমার যেটা প্রয়োজন সেটা আমি তৈরি করে নিব। তো এখন জ্যাঙ্গো প্রোগ্রামিং মানে জ্যাঙ্গো তো প্রোগ্রামিং না, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আপনারা নিয়ে কাজ করা কেন শিখবেন? এখন বর্তমানে আপনি যে কোনো একটা ধরেন একটা যদি এখন জেনারেল স্টোরের কথা চিন্তা করেন, তারও কিন্তু একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চাইবো তখন আমাদের জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, বেস্ট বলাটা ভুল হবে কারণ আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে আপনার ASP.NET ফ্রেমওয়ার্ক, জাভার স্প্রিং বুট আছে, PHP আছে, কোডিগনেটর আছে, এরকম অনেক আমাদের অপশান আছে। তা আপনি জ্যাঙ্গোটা কেন চুজ করবেন? এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। তো ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে জ্যাঙ্গোতে খুবই সহজে খুবই অল্প সময়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এখানে যে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে গেলে, জ্যাঙ্গো হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে বোঝেন? ওপেন সোর্স মানে হচ্ছে এই জ্যাঙ্গোর ফুল কোড ওপেন, অর্থাৎ আমি চাইলে সেটাকে নিয়ে পয়সা দিতে হয় না। আপনি গিটহাবে যাবেন, জ্যাঙ্গোর রিপোজিটরি আছে, ওই রিপোজিটরি থেকে নিয়ে আপনি জ্যাঙ্গোকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন, তার পুরো সোর্স কোডটা আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও জ্যাঙ্গোর যেহেতু ওপেন সোর্স একটা প্রোগ্রামিং একটা ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গোর কিন্তু অনেক কন্ট্রিবিউটর, অনেক কিন্তু আমার কন্ট্রিবিউটর দরকার হয় যারা এই প্রজেক্টটাকে ডে বাই ডে ডেভেলপ করবে, আরও ভালো করবে, এখন যেই পর্যায়ে আছে সেটা থেকে আরও উন্নত করবে। তো জ্যাঙ্গো যদি চিন্তা করেন, জ্যাঙ্গোর আপনি রিপোজিটরিতে গেলে দেখবেন প্রায় 2000 প্লাস মাইনাস 1800 বা 2000 এইরকম কন্ট্রিবিউটর আছে। তার মানে এই 2000 ডেভেলপার ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে বেস্ট জ্যাঙ্গো ডেভেলপার, তারা কিন্তু ডে বাই ডে জ্যাঙ্গোকে আরও ডেভেলপ করতেছে। আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী এটা আরও ডেভেলপ হচ্ছে। তার মানে জ্যাঙ্গোর একটা হিউজ কমিউনিটি আছে। তা আমি যখন কোনো একটা জায়গায় কাজ করতে যাইবো, আমার কিন্তু কমিউনিটিটা স্ট্রং হইতে হবে। আমি ওইখানে আটকায় যেতে পারি, আমার কোডে ইরোর আসতে পারে, তো ওই জায়গাগুলোতে কিন্তু আমার হেল্প পেতে হবে। আমি যদি হেল্প না পাই তাহলে কিন্তু আমি ওইখানে স্টাক হয়ে যাব। তো সেই দিক থেকে চিন্তা করলে জ্যাঙ্গোর একটা হিউজ কমিউনিটি আছে যেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এছাড়াও জ্যাঙ্গোর যে ডকুমেন্টেশন, অর্থাৎ কেউ যদি নতুন করে জ্যাঙ্গো শিখতে চায়, জ্যাঙ্গো প্রজেক্ট নামে একটা ওয়েবসাইট আছে, সেইখানে জ্যাঙ্গোর একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব সুন্দর করে ওইখানে বর্ণনা করা আছে। ওকে, তো আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে আমি নিজ থেকে শিখবো, জাস্ট ডকুমেন্টেশন পড়ে শেখার যার ক্ষমতা আছে, মানে ধরেন আপনাকে একটা বই দিলাম আমি, বইয়ে A to Z দেয়া আছে, এইটা দেখে যদি শিখতে পারেন তাহলে আপনি জ্যাঙ্গোর ওই যে ডকুমেন্টেশনটা আছে সেইটা দেখে আপনি কিন্তু একজন জ্যাঙ্গো ডেভেলপার হইতে পারবেন। তো একদিনে কিন্তু কেউ ভালো ডেভেলপার হয় না। এখন আপনি যদি মনে করেন আমি কাজ শিখবো, আপনি কাজ শিখতে চাইলে একা একা শিখতে পারবেন, আমি বলবো না আপনি পারবেন না, বাট আপনাকে আমি যদি একটা ম্যাথের ফর্মুলা বুঝাই দেই যে এই ফর্মুলাটা এইভাবে কাজ করে, এই ফর্মুলাটা এই ম্যাথ করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তাহলে কি আপনার জন্য ওই প্রবলেম সলভ করা সহজ হয়ে যাবে না? ঠিক একইভাবে আপনি যদি নিজ থেকে ধরেন আপনি এখন জ্যাঙ্গো শিখবেন, আপনি শিখতে পারবেন, বাট আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আপনি যখন একটা কিছু জানবেন যে এইটা হচ্ছে আমার ধরে নেন একটা ভিউ, তো ভিউ কি কাজ করে নর্মালি অন্যান্য ফ্রেমওয়ার্ক যেগুলো যেমন ধরেন লারাভেল বা ASP.NET ফ্রেমওয়ার্ক, তাদের যে কন্ট্রোলার সেটা হচ্ছে জ্যাঙ্গোতে ভিউ। তো এই জ্যাঙ্গোর কিন্তু যে কিছু জেনেরিক ভিউ আছে, এই জেনেরিক ভিউগুলো কিভাবে ইউজ করতে হয়, তো জেনেরিক ভিউ তো অলরেডি ডেভেলপড, তা আমি ধরেন তার থেকে একটু ভিন্ন চাচ্ছি,
মানে ও যেই কাজটা করে, ধরে নেন যে আপনার কাছে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারেন যে আপনার সারা দিনে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এটার একটা এক্সপেন্সের হিসাব আসে। তো এটা হচ্ছে একটা ফুল রেডি সফটওয়্যার। আপনি এখানে জাস্ট আয়টা বসান, ব্যয় বসান, আপনার পুরো রেজাল্টটা চলে আসে। তো আপনি যদি চান যে আমার এই সফটওয়্যারে আমার ট্যাক্স কত আসতেছে আমি সেটাও দেখতে চাই, কিন্তু ওই সফটওয়্যারটা অলরেডি বিল্ড, তাহলে আপনার কি ওই সফটওয়্যারটা কাস্টমাইজ করতে হবে না নিজেকে? তো এই কাস্টমাইজ করাটা জানতে হবে না? তো এই যে কিছু খুঁটিনাটি বিষয় আছে যেই জিনিসগুলো আপনারা হয়তো নিজে শিখতে গেলে একটু বেশি সময় লাগে, বাট যদি আপনাদেরকে হেল্প করার কেউ থাকে যে আপনাদের গাইড করতে পারবে, তো সেই ক্ষেত্রে আপনারা বিষয়গুলো খুব সহজে শিখে নিতে পারবেন এবং সেগুলো রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। ওকে, এক্সকিউজ মি ভাইয়া, একটু পানি। তো জ্যাঙ্গো নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? অনেক কিছুই বোঝানোর চেষ্টা করতেছি, আসলে আমার সত্যি কথা বলতে গেলে আমি প্রিপারেশান ছাড়াই আজকে আপনাদের সেমিনারে আসছি। আমি কয়েকদিন যাবত একটু ব্যস্ত আছি। এখন আমি কথা দিছিলাম আমি আসবো, যার কারণে আমার আসা, না হলে হয়তো আমি আজকে মিস করতাম। কারণ আমি এখানে আসার আগেও আমি একটা কোম্পানির সঙ্গে মিটিং করে আসছি। সো আমার কোনো প্রেজেন্টেশন স্লাইড আমি রেডি করতে পারি নাই, যেটা দেখে ধরেন আপনারা একটু বুঝতে সুবিধা হবে। আমি মুখে মুখেই বলতেছি, বাট যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু করতে পারেন। আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে চাইলে একটা ওয়েবসাইট বলতে পারেন। এখন ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ দুইটা টার্ম আমরা ইউজ করে থাকি। নর্মালি আমরা যখন একটা ওয়েবসাইট বলি ওইটা কিন্তু একটা ওয়েব অ্যাপ। ওকে, তো ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো নর্মালি আমরা যখন ওয়েবসাইট বলি আমরা হয়তো কিছু একটা স্ট্যাটিক চিন্তা করি, বাট অ্যাকচুয়ালি ওয়েবসাইট দুই ধরনের, স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক কোনটা? যেটা হচ্ছে অলরেডি সব কিছু আপনার আগে থেকে ডিফাইন করা। ধরে নেন অ্যাবাউট আস পেজে আপনার যে কোম্পানির একটা অ্যাবাউট ডিটেলস আছে, সেইটুকু আপনার টিম এগুলো আগে থেকে ডিফাইন করে দেয়া আছে। সেটা আপনি যখন যাচ্ছে, তো আপনি পেজ একটাই, যখন স্ল্যাশ হচ্ছে সার্চ, কিন্তু কন্টেন্টগুলো এক এক সময় আপনার চাহিদা মতো এক একটা দেখাচ্ছে। এটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েব অ্যাপ। আর যেটা হচ্ছে আগে থেকে প্রিডিফাইন্ড, যেটা সেট করা আছে, সেটা কখনো চেঞ্জ হবে না। আপনি গেলে যা দেখাবে, আমি গেলেও তা দেখাবে, আর অন্য কেউ গেলে তাকে সেটাই দেখাবে। সেটা হচ্ছে স্ট্যাটিক। আরেকটা উদাহরণ হিসাবে দেখতে পারেন প্রোফাইল পেজ। আপনি যদি আপনার প্রোফাইলে যান, ধরেন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ধরেন ফেসবুকে গেছেন বা ইনস্টাগ্রামে গেছেন, তাহলে এই ফেসবুকে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন আপনি আপনার ইনফরমেশান দেখতে পারবেন। কিন্তু আমি যদি প্রোফাইলে যাই তাহলে কিন্তু প্রোফাইলে আমি আমার ইনফরমেশান দেখব। তো এই যে আপনার একই ওয়েব ইউআরএল, মানে আমরা যেটা ইউআরএল বলে থাকি, একই অ্যাড্রেস, বাট এক একজনকে এক এক রকম, যাকে যেটা দেখানোর কথা সেটা দেখাচ্ছে। সেটা হচ্ছে ডাইনামিক ওয়েব অ্যাপ বা ওয়েবসাইট। এখন আমরা ওয়েবে যেটা চালাই সেটাই ওয়েবসাইট, আবার ওয়েবে যেটা চালাই সেটাই ওয়েব অ্যাপ। পাইথন এনভায়রনমেন্ট, ওকে। এনভায়রনমেন্ট বিষয়টা হচ্ছে এইরকম, আপনি পাইথনে একটা কোড লিখলেন, পাইথনে কোড লেখার পর ওই কোডটাকে ফার্স্টে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, যেই কাজটা করে একটা ইন্টারপ্রেটার। এবং মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলে তারপরেই কিন্তু এটা কম্পিউটার বুঝবে। সো আপনার একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, যেই এনভায়রনমেন্টটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজে। তো নর্মালি যদি চিন্তা করি, ধরেন আমি চাইনিজ ভাষা পারি, আমি বাংলা পারি না, আমি ইংরেজিও পারি না, আপনি বাংলা পারেন। আপনার আর আমার মধ্যে যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদের মাঝে একটা থার্ড পারসন দরকার হবে, যে বাংলা চাইনিজ দুইটাই বোঝে। আমি কথা বলবো চাইনিজে, ও সেটাকে বাংলায় কনভার্ট করে আপনাকে শোনাবে। আপনি কথা বলবেন বাংলায়, ও সেটাকে চাইনিজে কনভার্ট করে আমাকে শোনাবে। তো এই যে মাঝে যে ব্যক্তিটা থাকে তাকে আমরা বাংলা ভাষায় কি বলে থাকি?
দোভাষী, তাই না? এটারই ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, সো আমি যখন একটা কোড লিখতেছি পাইথনে, সেই কোডটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজটা করতেছে ইন্টারপ্রেটার। যেটা আমি যখন আমার কোনো একটা মেশিনে, ধরেন সেটা উইন্ডোজ হোক বা লিনাক্স হোক বা ম্যাকবুক হোক, আপনি যেখানেই যান, পাইথন তো হচ্ছে এটা হচ্ছে ক্রস সাইট, মানে আপনি যে কোনো এটার জন্য ইউজ করতে পারেন, প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, ক্রস প্ল্যাটফর্ম আর কি। তো এই যে আমার মাঝখানে যে ইন্টারপ্রেটারটা কাজ করবে, এটা তো বাই ডিফল্ট থাকে না, উইন্ডোজে থাকে না, লিনাক্সে কিন্তু থাকে পাইথন। তো যাই হোক, তো পাইথন থাকলেও সেখানে পাইথন ভার্সন 2 থাকে, কিন্তু এখন কিন্তু ভার্সন 3.10 চলে আসছে। তো ওই ক্ষেত্রে আমার মাঝখানে যে একটা এই যে ইন্টারপ্রেটার দরকার, এই ইন্টারপ্রেটারটা নিয়ে আসার জন্য আমরা পাইথন এনভায়রনমেন্টটাকে সেট আপ করে থাকি, বুঝছেন? আর জ্যাঙ্গোর যিনি আমরা যখন কাজ করি, আপনারা এনভায়রনমেন্ট আর ভার্চুয়াল এনভায়রনমেন্ট দুইটা আলাদা বিষয়। সো আমরা যখন জ্যাঙ্গো নিয়ে কাজ করি তখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করি, মানে ওইটাও একটা এনভায়রনমেন্ট, বাট ওইটা কি আমরা কম্পিউটারের এনভায়রনমেন্ট না, ওইটা আমরা একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়ে ওই প্রজেক্টের জন্য কাজ করি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন দরকার? আমার তো মেইন এনভায়রনমেন্টে আমি ইউজ করলেই পারি, এরকম প্রশ্ন আসে না মনে? আচ্ছা, আপনি যখন একজন ডেভেলপার হবেন, আপনি কিন্তু এক এক সময় এক একটা প্রজেক্টে কাজ করবেন। তো কোনো প্রজেক্টে ধরেন ডিপেন্ডেন্সি একরকম, ধরেন আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, সেটা জ্যাঙ্গো 2 ভার্সনে আগে করা ছিল, ওইটাকে আমি কাস্টমাইজ করতেছি। আবার নতুন একটা প্রজেক্ট এখন করব, সেই প্রজেক্টটা জ্যাঙ্গো 3 ভার্সনে করতে হবে। তাহলে কি আমার এখানে ভার্সনের একটা ব্যাপার আসছে না? আমি একটা এনভায়রনমেন্ট একসাথে ডাবল ভার্সন চালাইতে পারবো না। সো আমি যখন মাল্টিপল প্রজেক্টে কাজ করব, তখন আমার একই সময়ে অনেকগুলো ভার্সন নিয়ে কাজ করতে হতে পারে। তো আমি যদি আমার মেইন এনভায়রনমেন্টকেই চেঞ্জ করে ফেলি, তো আমি যতবার নতুন একটা প্রজেক্টে হাত দিতে যাব বা নতুন কোনো ভার্সনের প্রজেক্টে আমি কাজ করতে চাইবো, ততবার আমাকে পিসির সব এনভায়রনমেন্ট সরাই দিয়ে আবার ওই আগের মানে আমার এই প্রজেক্টের এনভায়রনমেন্টগুলো সেট আপ দিতে হবে। তো এই কাজটা যাতে সহজ হয়ে যায়, এই জন্য আমরা ইউজ করে থাকি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করলে কি হয়, আমাদের ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ওই প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলোই শুধু আমরা ইনস্টল করি। আমরা যখন একটা নতুন প্রজেক্ট করব, ওই প্রজেক্টের জন্য আবার একটা নতুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্ট যত খুশি তত ক্রিয়েট করা যায়। এটার জন্য কোনো মানে লিমিটেশন নাই যে আপনি একটা নিয়ে একটা করতে পারবেন বা দুইটা করতে পারবেন, এরকম না। আপনার যত ইচ্ছা ততগুলো করতে পারবেন। আপনি যতবার প্রজেক্ট করবেন, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা এনভায়রনমেন্ট সেট আপ করে নেবেন। কিন্তু আপনি যদি ভার্চুয়ালি এটা না করেন, তাহলে আপনার পিসিতেই সেট আপ হয়ে যাবে। আর পিসিতে সেট আপ হয়ে গেলে আপনার পরে যখন আরেকটা প্রজেক্টে নতুন কোনো আপনার ভার্সন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার এটা আর কাজ করবে না। ধর আপনার পুরা পিসির দেখা গেল উইন্ডোজ যদি হয়, আপনার উইন্ডোজ আবার নতুন করে দিয়ে, কারণ আপনি নর্মালি ওইটার যদি আপনাকে বলি যে আপনি এটা আনইনস্টল করে দেন, জ্যাঙ্গো ভার্সন 2টা আনইনস্টল করে ভার্সন 3টা দেন, তাহলে এটা আপনার জন্য অনেক ঝামেলার কাজ হয়ে যাবে। তো তার থেকে ভালো যে আপনার নতুন করে উইন্ডোজ দিয়ে আবার ভার্সন 3 দেন। তো এটা কি প্রতিদিন করা সম্ভব? আপনার যখন 5টা ক্লায়েন্ট থাকবে, আপনার 5টা প্রজেক্ট আছে, 5টা প্রজেক্টে 5টা আলাদা আলাদা ডিপেন্ডেন্সি, একই দিনে যদি 2টা ক্লায়েন্ট বলে যে আমার এটা একটু চেঞ্জ করেন, আরেকটা ক্লায়েন্ট বললে আমার এটা চেঞ্জ করেন, আপনি দিনে 2বার উইন্ডোজ দিয়ে কাজটা করতে হবে তখন। বাট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করলে আপনার মেন এনভায়রনমেন্ট ঠিক থাকতেছে, আপনি একটা যে ভার্চুয়ালি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিয়ে ওই প্রজেক্টে কাজ করতেছেন। ওকে, তো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের আরও কিছু ভালো দিক আছে। যেমন হচ্ছে জ্যাঙ্গো আমি বললাম অনেক ফাস্ট, মানে অনেক ফাস্ট আপনি ডেভেলপমেন্ট শুরু করতে পারেন জ্যাঙ্গো দিয়ে। যারা বিগিনার তাদের জন্য জ্যাঙ্গো অনেক ফ্রেন্ডলি। এরপর হচ্ছে জ্যাঙ্গো অনেক রোবাস্ট, তার মানে সার্ভারের যে একটা রেসপন্স থাকে, আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাই, ধরে নেন facebook.com, এই facebook.com ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাইলে আমাদের একটা HTTP রিকোয়েস্ট পাঠাইতে হয়। এই রিকোয়েস্টটা সার্ভারে যায়, সার্ভার তখন ওই রিকোয়েস্টের উপর বেস করে একটা রেসপন্স পাঠায় আমার কাছে। তো এই যে HTTP রিকোয়েস্ট রেসপন্সের যেই ব্যাপারটা আছে, এইটা কিন্তু জ্যাঙ্গোতে অনেক ফাস্ট, অনেক রোবাস্ট, এই জন্য জ্যাঙ্গোকে রোবাস্ট বলা হয়ে থাকে। নর্মালি এটা সেকেন্ডে আমি অনেক দিন আগে দেখছিলাম, তখন প্রায় 60,000-এর উপরে রিকোয়েস্ট রেসপন্স এই কী করতে পারতো। আচ্ছা, জ্যাঙ্গো
ফ্রেমওয়ার্ক যখন চলে আসে, জ্যাঙ্গো হচ্ছে ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড কি জাভাস্ক্রিপ্ট। ওকে, ব্যাকএন্ড মানে হচ্ছে সার্ভারে যেটা কাজ করে সেটা হচ্ছে ব্যাকএন্ড, আর ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা ব্রাউজারে কাজ করে। ব্রাউজারের বোঝে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। আর আপনি যদি প্রোগ্রামিংয়ের কথা চিন্তা করেন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজার বুঝতে পারে। আপনি যদি জাভাস্ক্রিপ্টে কিছু করেন ওইটা ব্রাউজারই রান করতে পারবে, বাট আপনি যদি পাইথন দিয়ে করেন হবে না। জ্যাঙ্গো হচ্ছে ব্যাকএন্ড। ওকে, তো জ্যাঙ্গো দিয়ে কি করতে পারি? ধরেন আমি যখন একটা ওয়েবসাইট চালাই, এই ওয়েবসাইটটা চালাইতে গেলে ধরে নেন ইভ্যালির মোবাইল অ্যাপ্লিকেশন ছিল, মোবাইল অ্যাপ্লিকেশনে আবার অ্যান্ড্রয়েডের জন্য ছিল, আইওএসের জন্য ছিল, ওয়েবেও তাদের ছিল, তো অনেকগুলো প্ল্যাটফর্মে আছে না? তো এর জন্য কি হয়, আমাদের এপিআই ইউজ করতে হয়। তার মানে আমি ওয়েবে যখন দেখাচ্ছি আমার সার্ভার কিন্তু একটাই, কিন্তু সার্ভার আমার ওয়েবের জন্য পাঠাচ্ছে একটা এপিআই থাকে, সেই এপিআই দিয়ে আমার ওয়েবে ডেটা পাঠাচ্ছে। ওই একই সার্ভার এপিআই এর থ্রুতে আইওএসে ডেটা পাঠাচ্ছে, আবার অ্যান্ড্রয়েডে পাঠাচ্ছে। তো এই যে এপিআই দিয়ে আমরা আমাদের বিভিন্ন যে অ্যাপ্লিকেশান তৈরি করে থাকি, ওয়েব অ্যাপ বলতে আমরা সরাসরি ব্রাউজারে যেটাকে অ্যাক্সেস করি সেটা বুঝি। আবার ধরেন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, হয়তো ওই অ্যান্ড্রয়েডটাও কিন্তু ওয়েবেই চলে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান তো ইন্টারনেট কানেকশান দরকার হয়। গেম টেমগুলো বাদ দেন, অনেক গেমও তো এখন মানে সরাসরি খেলতে পারবেন না অনলাইনে। তার মানে যেখানে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতেছে ওইটাই কিন্তু ব্যাকে ওয়েব চলে। আর ওই ওয়েবটা যেহেতু আমি ধরেন এখানে যদি একটা সরাসরি ওয়েবে বললে ভুল হবে, আমি যদি সরাসরি ব্রাউজারে কোনো কিছু অ্যাক্সেস করি তো সেটা সার্ভার সরাসরি আমাকে এখানে ফিড করতে পারে। বাট যদি আমি এইটা ধরেন কোনো অ্যান্ড্রয়েডে ইউজ করবো, একই ডেটা আমার এইখানে ব্রাউজারেও দেখাচ্ছে, আবার অ্যান্ড্রয়েড অ্যাপেও দেখাচ্ছে, তো এই অ্যান্ড্রয়েড অ্যাপে আমার পাঠাইতে হয় একটা এপিআই এর থ্রুতে। ওকে, সো এপিআই কী করে? অ্যাকচুয়ালি এপিআই আমাকে একটা এন্ড পয়েন্ট দেয়। এন্ড পয়েন্ট মানে হচ্ছে ধরেন কোনো একটা ওয়েবসাইট স্ল্যাশ দেন কিছু একটা আছে, ধরে নেন আপনার নাম দিয়ে ইউজার নেম যেটা সেটা দিলে, আপনার ইউজার নেম দিয়ে আপনি যখন এটাকে কল করলেন তখন এপিআই কী করে, আপনার ওই ইউজার নেমটা দিয়ে আপনি যে ডেটাগুলো সার্ভারে আগে থেকে প্রিডিফাইন করে রেখেছেন যে এই ডেটাগুলো পাঠাবে, সেই ডেটাগুলো তখন এপিআই একটা জেসন ফরম্যাটে ডেটাগুলোকে পাঠাই। ওকে, তো ওই জেসন ফরম্যাটে যখন ডেটাগুলোকে পাঠাই সেটা চাইলে ব্রাউজারও অ্যাক্সেস করে ওইটাকে ওর মতো করে দেখাইতে পারবে, একটা অ্যান্ড্রয়েডও পারবে, একটা আইওএসও পারবে। এরপর হচ্ছে জ্যাঙ্গো সিকিউরিটি নিয়ে কথা বলি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেম চলে আসে বা আপনি একটা অফিস ম্যানেজমেন্টের কোনো একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাচ্ছেন, তো ওই অ্যাপ্লিকেশনটার কিন্তু সিকিউরিটি অনেক দরকার, তাই না? সো আমি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, তাদের থেকে জ্যাঙ্গো আগায় থাকবে। কেন আগায় থাকবে? কারণ হচ্ছে জ্যাঙ্গো বিল্ট ইন আপনাকে কিছু সিকিউরিটি দিয়ে পাঠায় যেগুলো অন্যান্য জায়গাতে পাবেন না। তো কি কি দিয়ে থাকে, যেমন ধরেন এক্সএসএস, তারপরে হচ্ছে আপনার সিএসআরএফ, ক্রস সাইট রিকোয়েস্ট ফরগে। তো এইরকম আপনার কিছু সিকিউরিটি আছে যেগুলো জ্যাঙ্গো বিল্ট ইন আপনাকে দিয়ে পাঠায়। এরপরে হচ্ছে জ্যাঙ্গোর একটা পাওয়ারফুল টুল হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন। তো জ্যাঙ্গো অ্যাডমিনটা অ্যাকচুয়ালি কি, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, আপনার ডেটাবেজে ডেটা যাচ্ছে, তো এই ডেটাগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার একটা অ্যাডমিন প্যানেল বানাইতে হয় না? আপনি জ্যাঙ্গোতে এই অ্যাডমিন প্যানেলটা বিল্ট ইন পেয়ে যান। জ্যাঙ্গোর বিল্ট ইন অ্যাডমিন প্যানেল আছে, তার মানে এইটা যদি পেয়ে যান তাহলে কি আপনার ডেভেলপমেন্ট অনেক ইজি হয়ে যায় না? সো জ্যাঙ্গোর একটা পাওয়ারফুল ফিচার হচ্ছে অ্যাডমিন প্যানেল। এরপরে হচ্ছে আপনাদের, আমি কি আজকে জ্যাঙ্গোর কিছু দেখাবো? আচ্ছা, তো আমি আজকে খুব কম সময়ের মধ্যে কিভাবে জ্যাঙ্গো মানে এত দ্রুত করা যায় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, আমার তেমন কোনো কিছু দরকারও হবে না। ঠিক আছে, আমি শুধুমাত্র একটা এডিটর ইউজ করব যেখানে আমি কোড লিখব, আর আমার পাইথন জাস্ট এনভায়রনমেন্টটা দরকার হবে। আমি পাইথনটা ইনস্টল দিব। পাইথন ইনস্টল দেওয়ার কারণ হচ্ছে জ্যাঙ্গো চলে পাইথন দিয়ে। ঠিক আছে, তো আমি পাইথন ইনস্টল দিব, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, দেন একটা প্রজেক্ট রান করে আপনাদেরকে দেখাবো। আমি যদি কথা না বলে সরাসরি কাজ করি তাহলে আমার 5 মিনিটও লাগবে না, মানে পুরো একটা ওয়েবসাইট আপনাদের সামনে রান করাইতে। বাট আমি একটু আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বাসায় এটা নিয়ে একটু খেলতে পারেন। ওকে,
সো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই আজকে আর কি সেমিনারটা শেষ করি, কারণ রাতও অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু মনিটরটা। ওকে, সো জ্যাঙ্গো নিয়ে কাজ করতে গেলে আপনাদের ফার্স্টে যেটা দরকার হবে আপনার পাইথন এনভায়রনমেন্টটা সেট আপ করা। তো তার জন্য যেটা করবেন, ফার্স্টে পাইথনটা ডাউনলোড করবেন। তো পাইথন ডাউনলোড করতে চাইলে এখানে একটা ওয়েবসাইট আছে python.org। ওকে, সো এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে পাইথনের যে লেটেস্ট ভার্সনটা আছে এই ডাউনলোডসে ক্লিক করলেই এখান থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। ওকে, আমার ডাউনলোড করা আছে, সো আমি এটা আর করতেছি না। আর একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে একটা এডিটর, যেই এডিটরটাতে আপনি কোডিং করবেন। তো নর্মালি আমরা যে কোনো এডিটরে কাজ করতে পারি। আমাদের উইন্ডোজের সাথে ধরেন ডিফল্ট আসে কি নোটপ্যাড, আমি চাইলে নোটপ্যাডে কাজ করতে পারবো। বাট নোটপ্যাডে কাজ করার একটা ইন্টিগ্রেটেড কোনো একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এইটাই, আমি যদি এইখানে নোটপ্যাডে কোড করি তাহলে আমার এইখানে সিনটেক্স মেনটেন অনেক কিছু আমাকে নিচ থেকে করতে হবে। বাট আমি যদি এখানে একটা ধরেন ভিএস কোড, ডেভেলপাররা সাধারণত যেটা সব থেকে বেশি ইউজ করে থাকে সেটা হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। সো আমি যদি সেটা ইউজ করি সেখানে আমি খুব দ্রুত কোডিংটা করতে পারবো। আমার যেই ইন্ডেন্টেশনের ব্যাপার থাকে, অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ে ইন্ডেন্টেশনই তো মেন, এখানে তো কোনো স্কোয়ার ব্রেসেস বা এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। সো ওই জন্য আমি এখানে ভিএস কোডটাও ইউজ করব। ওকে, তো আমার দুইটাই ডাউনলোড দেওয়া আছে, আমি জাস্ট ইনস্টল দেওয়াটা আপনাদের দেখাই দিচ্ছি। তো পাইথনে দেখেন এখানে দুইটা ভার্সন আছে, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো লেটেস্ট হচ্ছে 10, আমি 10টাই দিচ্ছি। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এইখানে দেখেন নিচে একটা অপশান আছে অ্যাড পাইথন 3.10 টু পাথ, এইটা সিলেক্ট করে দিবেন। যদি এটা না করেন তাহলে আপনাকে এক্সপ্লিসিটলি পাইথন পাথটা যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট করতে হবে, বাট এটা চেক করে দিলে সেটার প্রয়োজন হবে না, আপনি সরাসরি কাজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট ইনস্টল নাওয়ে ক্লিক করবেন, খুব ইজি। আচ্ছা, পাইথন রিলেটেড জব অপরচুনিটি এখন বাংলাদেশে আগে একটু কম ছিল, বাট বর্তমানে কিন্তু আপনার পাইথন বা জ্যাঙ্গো ডেভেলপারের অনেক চাহিদা আছে, কিন্তু মার্কেটে ওই হিসাবে স্কিলড পারসন নাই। ঠিক আছে, আমার কাছে বেশ কিছু কোয়েরি আসছে কয়েকদিনে যে আমার একজন ভালো জ্যাঙ্গো ডেভেলপার দরকার, কিন্তু আমি আসলে দিতে পারি নাই, কারণ আমার সিনিয়র ওই রকম মানে যারা এখন ফ্রি আছে কাজ খুঁজতেছে এইরকম কোনো ডেভেলপারই আমি পাই নাই। ওকে, সো এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। আমি ভিএস কোডটাও ইনস্টল করে নিব। কিছুই না, জাস্ট নেক্সট করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। আপনি যদি জ্যাঙ্গোর নিয়ে খুব ভালো কাজ পারেন, আপনার কাজের জন্য বাংলাদেশে বসে থাকার প্রয়োজন হবে না। আপনি আপওয়ার্ক বা ফাইবার, যে আপনার বাইরের যে ক্লায়েন্টগুলো যারা আপনার জব আপনাকে অফার করে আওয়ারলি বেস বা কন্ট্রাকচুয়াল, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি জ্যাঙ্গো যদি ভালো পারেন, হয়তো প্রথমে কাজ পাইতে একটু সমস্যা হয়, কারণ আপনার কোনো স্কিল সম্পর্কে তারা জানে না, আপনার কোনো রিভিউ নাই। বাট আপনি কয়েকটা যদি কম টাকায় কাজ করেন, ধরেন $5 পার আওয়ারে আপনি যদি ফার্স্টে বিট করেন, তাহলে দেখবেন যে আপনি অনেকের থেকেই কাজ পেয়ে যাবেন। ছোট ছোট কাজ, ধরেন আপনি ফার্স্টে 2 ঘন্টার একটা কাজই নিলেন, বাট এই 2 ঘন্টার কাজটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার প্রোফাইলে একটা রেটিং দিবে। ওকে, সো যখন আপনার প্রোফাইলে কয়েকটা রেটিং চলে আসবে, তারপর আপনি বাইরের কাজ করে শেষ করতে পারবেন না, আপনার বাংলাদেশে জব খুঁজতে হবে না।
আপনারা একবার আপওয়ার্কে যেয়ে জ্যাঙ্গো লিখে সার্চ দিবেন, দেখবেন কত হাজার হাজার জব আছে। আচ্ছা, আপনি যে কোনো জায়গায় পাইথন ইউজ করতে পারেন। অপরচুনিটির কথা যদি বলেন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর বেস্ট অপশান হচ্ছে পাইথন। ওকে, সো যখন ধরেন কেউ হায়ার করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, সে কিন্তু অবশ্যই পাইথন ডেভেলপার যে তাকেই হায়ার করবে। আপনি ওয়েবের কথা চিন্তা করলে আপনার এখানে অনেক কম্পিটিটর আছে, ASP.NET ফ্রেমওয়ার্ক আছে, PHP আছে, জাভা আছে, সো তাদের সঙ্গে আপনাকে ফাইট করতে হবে। বাট আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের দিকে ক্যারিয়ারের কথা চিন্তা করেন, পাইথন নিয়ে চুজ করতে গেলে আপনার সাথে ফাইট করার মতো আর কেউ থাকবে না, মানে আপনি ওইটা পুরো ফিল্ড আপনার ধরে নিতে পারেন। এখন ডেটা সায়েন্সে যেমন আরও অনেকগুলো কম্পিটিটর চলে আসছে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম শুনেছেন কি না? এখন এই ডেটা সায়েন্সের জন্য আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছে। পাইথনেও কাজ হয়, বাট আর কিন্তু এখন গ্রোয়িং, বেশি বলতে গ্রোয়িং আর কি। এখনও পাইথনই বেশি, কারণ পাইথন অনেক দিন ধরে কাজ করে আসতেছে না। ওকে, সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমার এটা লঞ্চ করবে, আমি ফিনিশ করলাম। আচ্ছা, আমাদের তো পাইথন এনভায়রনমেন্ট সেট করলাম, তাই না? অ্যাকচুয়ালি সেট হয়েছে কি না এটাও তো চেক করা উচিত। তো চেক করতে চাইলে কি করবেন, আপনারা ফার্স্টে কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। ওকে, কমান্ড প্রম্পট ওপেন করার পর এইখানে জাস্ট লিখবেন পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। ওকে, এন্টার দিবেন। যদি পাইথন ইনস্টল হয়ে থাকে ঠিকঠাকভাবে, তাহলে আপনার এখানে কিন্তু দেখাবে পাইথনের ভার্সনটা। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে দেখাবেন, আপনাকে এখানে একটা ইরোর দেখাবে যে আনরিকগনাইজড কমান্ড, এই টাইপের একটা ইরোর দেখাবে। ওকে, তো অনেক সময় যদি ভুল করে শুধু পাইথন লিখে দেন, তাহলে কিন্তু এটা পাইথন শেলের মধ্যে চলে যাবে, মানে অলরেডি এখন এখানে পাইথন রান করতেছে। তো আপনি যদি পাইথনে কোনো কিছু এখানে কোডিং লিখেন, তাহলে কিন্তু সেটা সরাসরি এখানে রান করবে। যেমন ধরেন, আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে ফার্স্টেই কী করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে থাকি, তাই না? সো আপনি যদি এখানে লিখেন প্রিন্ট, আচ্ছা, প্রিন্টের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স। এরপর এর মধ্যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে একটা স্ট্রিং দিবেন। তো এইটা দিয়ে আপনি যদি এখন এন্টার দেন, তাহলে কিন্তু সরাসরি এই লাইনটা, অর্থাৎ এই কোড লাইনটা এখানে রান করবে। ওকে, তাহলে দেখেন এখানে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। তা আপনি যদি এখানে দেন প্রিন্ট, দেন এখানে ধরেন আমি দিলাম 5 + 5, তাহলে দেখেন প্রিন্ট করতেছে কি 5 আর 5-এর যোগফলটা। সো এটা কিন্তু এখন এখানে পাইথন পুরা শেল রান হয়ে আছে, আপনি এখানে যেই পাইথন কোডই লিখবেন সেটাকে সে রান করবে। ওকে, তো কেউ যদি এখানে ঢুকে যান, ভয়ের কিছু নাই, এক্সিট দিলে এটা থেকে বের হয়ে যাবে। ওকে, সো আমাদের তো পাইথন এখন অলরেডি রান করতেছে। তো আমরা এখন ভিএস কোডে একটু আমাদের মতো করে এটাকে তৈরি করে নিব, যাতে আমাদের কোডিংটা করা খুব সোজা হয়। তো আমি এখানে বেশি কিছু না, এখানে এক্সটেনশন থেকে কিছু প্যাকেজ দিয়ে দিতে হয়। যেমন আমি পাইথন নিয়ে কাজ করলে এখানে পাইথন এক্সটেনশনটা দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে জাস্ট লিখবেন পাইথন, দেখেন ফার্স্টেই চলে আসছে পাইথন 45 মিলিয়ন এটা ডাউনলোড হয়েছে। তো আমি এটা ইনস্টল করে নেব। এছাড়া জ্যাঙ্গো নিয়ে কাজ করতে চাইলে জ্যাঙ্গোরও কিছু আছে, আমি সব কিছুই দিব না, আমি হয়তো একটা দিয়ে কাজ এখানে এখন করে নিব। তো এটা দেখেন 3 মিলিয়ন, আপনারা বুঝবেন যে সব থেকে বেশি যেটা ডাউনলোড হয়েছে সেটাই অ্যাকচুয়ালি আপনার জ্যাঙ্গোর জন্য আপনাকে নিয়ে কাজ করতে হবে। সো এই জ্যাঙ্গোটা আমি দিয়ে নিব। এই দুইটা নিয়েই আমার আপাতত আমি আমার এখানে কাজ করতে পারবো জ্যাঙ্গো এবং পাইথন নিয়ে। ওকে, তো ভিএস কোডটা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের জন্যই তৈরি, এমন না যেখানে শুধু পাইথন আর জ্যাঙ্গো ইউজ হয়। তো যার কারণে এখানে প্যাকেজ আছে, আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন ওই প্যাকেজগুলো ইনস্টল দিয়ে নিলেই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দিবে। ওকে, তো আমাদের দেখেন এখানে পাইথনটা ইনস্টল হয়ে গেছে, আমাদের জ্যাঙ্গোটাও ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন অলরেডি ইনস্টলড। ওকে, পাইথনও দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এনভায়রনমেন্ট রেডি, আমরা এখন কাজ করব। ওকে, সো আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তাই না?
সো আমি যখন একটা জ্যাঙ্গো প্রজেক্ট করতে চাইবো তখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগে করে নিয়ে কাজ করতে হবে। আমি কখনোই আমার পিসির মেইন যে এনভায়রনমেন্ট সেখানে আমার প্রজেক্ট ডিপেন্ডেন্সি ইনস্টল করব না, কারণ আমি এক এক সময় এক এক প্রজেক্টে কাজ করি। তো আমি ফার্স্টেই যেই কাজটা করব, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যেখানে আমরা একটা প্রজেক্ট করব। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ধরেন হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড এটাই ধরেন আমাদের ফার্স্ট প্রজেক্টের ডিরেক্টরি। তো আমি এখানে ফার্স্টে যেটা করব, এই ফোল্ডারের মধ্যে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ওকে, সো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অনেকভাবে ক্রিয়েট করা যায়। একটা প্যাকেজ আছে পিপিএনবি, সেটা দিয়ে করা যায়। আবার ভার্চুয়াল ইএনভি একটা প্যাকেজ আছে, সেটা দিয়ে করা যায়। অথবা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের কাজ করেন তারা কন্ডা নিয়ে হয়তো পরিচিত আছেন। কন্ডা নাম শুনছেন? কন্ডা বা মিনি কন্ডা, কন্ডার ছোট ভার্সন। তো আমি চাইলে ওইখানেও কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করতে পারি। তো আমি আজকে যেটা করব, পিপিএনভি ইউজ করে কাজ করব, কারণ পিপিএনভি আমার কাছে, আমি পার্সোনালি ওইটা পছন্দ করি। তো আমি যেটা করব, ফার্স্টে এখানে আমার একটা কমান্ড প্রম্পট আমি ওপেন করব। সো আমি জাস্ট এখানে সিএমডি লিখে এন্টার দিলাম। দেখেন হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমার একটা টার্মিনাল ওপেন হয়েছে। আমার এখন পাইথন অলরেডি ইনস্টলড, তাই না? সো আমি চাইলে পাইথনের যে কোনো প্যাকেজ এখানে ইনস্টল করতে পারি। তো আমি এখানে দিচ্ছি পিপ ইনস্টল পিপ ইএনভি। তো প্যাকেজটার নাম হচ্ছে পিপিএনভি। পিপ ইনস্টল মানে হচ্ছে আমি পাইথনের প্যাকেজ ইনস্টল করব। কোন প্যাকেজটা? লাস্টে আমি দিয়ে দিলাম পিপিএনভি। দেন আমি এন্টার দিলে এখন আমার পিপিএনভি এই পাইথন প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে আমি এটা ইউজ করেই এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। দুইটাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ওইটা একভাবে, এইটা একভাবে। কাজ একই, যার যেটা পছন্দ। আমি এখন তাড়াতাড়ি করার জন্য আমি এটা নিয়ে শুরু করলাম, কারণ এটা খুব দ্রুত আমার কাজ করতে দিবে। আর যখন একটা প্রজেক্ট ডিপ্লয় করা হয়, অর্থাৎ একটা সার্ভারে লাইভ করা হয়, তখন কিন্তু ভার্চুয়াল এনভিটা ইউজ হয় পিপিএনভির পরিবর্তে, কারণ সেখানে এনভায়রনমেন্টের পাথটা আমাকে উল্লেখ করে দিতে হয় সার্ভারকে। তো ওই ক্ষেত্রে তখন ওইটা বেটার, কিন্তু আমার ডেভেলপমেন্ট ফেজের জন্য আমার কাছে এইটাই বেটার মনে হয়। ওকে, সো আমার এখানে পিপিএনভিটা ইনস্টল করা হয়ে গেছে। আমি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে আছি। এখন আমি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো তার জন্য কিছুই করতে হবে না, এখানে জাস্ট লিখতে হয় পিপিএনভি শেল। ওকে, পিপিএনভি শেল দিয়ে আমি যদি এন্টার দেই, তাহলেই এই ফোল্ডারের মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটাকে অ্যাক্টিভেট করে নেবে। সো দেখেন আমি এন্টার দিলাম। কি দেখাচ্ছে? ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট। খুব ইজি না? বাট অন্যান্য কিছু দিয়ে করলে একটু ঝামেলা হয়, যার জন্য আমি যত সহজটা পারি ওইটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখেন অলরেডি আমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটা কিন্তু অ্যাক্টিভেটও হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়েছে কেমনে বুঝলাম? এই পাশে দেখেন আপনার এনভায়রনমেন্টটা প্যারেনথেসিসের মধ্যে দেখাচ্ছে, তার মানে এই এনভায়রনমেন্টটা এখন অ্যাক্টিভেট আছে। তো এই এনভায়রনমেন্টে কী কী পাইথন প্যাকেজ আছে ইনস্টল, আমি যদি সেটা দেখতে চাই, তার জন্য কমান্ড হচ্ছে পিপ ফ্রিজ। ওকে, সো পিপ ফ্রিজ দিয়ে এন্টার দিলে এর মধ্যে যে প্যাকেজগুলো আছে আমাকে সেগুলো দেখাবে, কিন্তু আমি কি কিছু ইনস্টল দিয়েছি এই এনভায়রনমেন্টে? দেই নাই, যার জন্য দেখেন এটা ফাঁকা। ওকে, সো আমরা এখন একটা একটা জ্যাঙ্গো প্রজেক্ট করব। তাহলে আমার কি জ্যাঙ্গো প্যাকেজটা ইনস্টল দিতে হবে না? তো আমি এখানে জ্যাঙ্গো প্যাকেজ ইনস্টল দিতে চাইলে আমার কমান্ড হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো আমি পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে জ্যাঙ্গোর যে লেটেস্ট ভার্সন সেটা এখানে ইনস্টল হবে। আমি যদি কোনো স্পেসিফিক ভার্সন দিতে চাই, তাহলে ইকুয়াল দিয়ে আমাকে ভার্সনটা উল্লেখ করে দিতে হবে। তা আমি চাচ্ছি যে লেটেস্ট যে জ্যাঙ্গোর ভার্সনটা আছে সেইটা ইনস্টল হোক। আমি এখানে এন্টার দিলাম। তাহলে এখন আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম সেখানে জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে যাবে। জ্যাঙ্গোর সঙ্গে কিন্তু ডেভেলপমেন্ট সার্ভার যেটা, সেটাও প্যাকেজ আকারেই থাকে। সো আমার এখানে কিন্তু কোনো সার্ভারের দরকার হবে না। জ্যাঙ্গো হচ্ছে একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে ব্যাকএন্ডের কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো না, ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক।
তো তার জন্য একটা সার্ভার তো লাগবে রান করতে, তো সেই সার্ভারটাও কিন্তু জ্যাঙ্গো আমাকে প্রোভাইড করতেছে। তো আমার এখানে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, জ্যাঙ্গোর সঙ্গে কিছু আরও প্যাকেজ আছে ইম্পর্টেন্ট, সেগুলোও কিন্তু জ্যাঙ্গো নিচ থেকে ইনস্টল করে নিবে। সো আমি যদি এখানে প্রিপ ফ্রিজ দেই তাহলে দেখতে পাবেন আমার এখানে জ্যাঙ্গো ছাড়াও আরও কয়েকটা প্যাকেজ আছে। দেখেন আমি কিন্তু শুধু ইনস্টল দিচ্ছি জ্যাঙ্গো, বাট বাকি যে প্যাকেজগুলো সেগুলো হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্টের ডিপেন্ডেন্সি, অর্থাৎ জ্যাঙ্গো প্যাকেজের ডিপেন্ডেন্সি, যার কারণে জ্যাঙ্গো ওইগুলোও ইনস্টল করে নিছে। তো আমাদের সব কিছু রেডি কোডিংয়ের জন্য, আমরা এখন সরাসরি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো দেখেন জাস্ট একটা কমান্ডের মাধ্যমে জ্যাঙ্গো একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এইখানে জাস্ট কমান্ড হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন প্রজেক্টের নাম দিতে হবে। তো আমরা ধরেন প্রজেক্টটা করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো কমেন্টটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন। জ্যাঙ্গো অ্যাডমিনটা চিনবে কি করে, ওই যে আমি জ্যাঙ্গো প্যাকেজটা অলরেডি ইনস্টল দিয়ে রাখছি, যার জন্য এখন জ্যাঙ্গো অ্যাডমিনের এই স্টার্ট প্রজেক্ট এই কমেন্টটাকে এক্সিকিউট করবে। আমি এখানে ফিড দিচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড, তার মানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হবে। সো আমি যদি এখন এন্টার দিই, এখানে এই ফোল্ডারে এখন দেখেন শুধু পিপ ফাইল আছে, তাই না, এনভায়রনমেন্ট ফাইলটা। বাট আমি এখানে যখন এন্টার দিব তখন দেখবেন আমার এখানে একটা প্রজেক্ট ফাইলও ফোল্ডারও তৈরি হয়ে যাবে। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমি কিছুই করি নাই, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমার প্রজেক্টের যা যা দরকারি সব কিছু অলরেডি সেট আপ হয়ে গেছে। তা আমি এখানে যেটা করব, এখন আমার প্রজেক্ট আছে কি এই হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে না, তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে কনসোলটাকে নিয়ে যাব। তো আমি এখানে দিলাম সিডি, দেন আমি এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, দেন এন্টার দিলাম। তাহলে আমার এখন টার্মিনালটা হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে আছে। আমি কেন নিলাম, কারণ এই হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে দেখেন একটা ফাইল আছে ম্যানেজ, তো এটা অ্যাকচুয়ালি manage.py ফাইল। ওকে, এক্সটেনশন যদি এটা আমি দেখাই, ফাইল নেম এক্সটেনশন, তাহলে দেখেন এটা হচ্ছে manage.py ফাইল। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করলে ওই প্রজেক্টের নামে একটা ফোল্ডার পাচ্ছি এবং একটা ফাইল পাচ্ছি। তা আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এই ফোল্ডারের মধ্যে যাই, তাহলে দেখেন এখানেও কিন্তু কিছু ফাইল আছে, এগুলো হচ্ছে আমার কি প্রজেক্টের ইনিশিয়াল সেট আপ আছে এইখানে। ওকে, সো আমি যদি বলি যে আমি একটা কমান্ডের মাধ্যমে প্রজেক্ট ক্রিয়েট করছি, আপনারা তো বিশ্বাস করবেন না। তো আমি যদি এখানে এটাকে রান করে দেখাইতে পারি তাহলে তো বিশ্বাস হবে। আমি আর কিছুই করব না, আমি জাস্ট সার্ভারটা রান করব। তো দেখেন আমি এখানে লিখতেছি পাইথন manage.py রান সার্ভার। ওকে, জাস্ট এই একটা কমান্ড আমার সার্ভারটা রান করে দিবে। এবং দেখেন এই যেখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, এইখানে যদি আমি যাই আমি আমার প্রজেক্টটা দেখতে পাবো। ওকে, সো একটা ব্রাউজার ওপেন করে নেই, এটা হচ্ছে লোকাল হোস্ট :8000 হচ্ছে পোর্ট। তো চাইলে 127.0.0.1:8000 দিয়েও যাইতে পারেন। আমি যদি এটা এন্টার দিই, দেখেন আমার অলরেডি জ্যাঙ্গো আমাকে একটা টেমপ্লেট সহ আমাকে এখানে একটা ওয়েবসাইট দেখাবে। সো একটা কমান্ডের মাধ্যমে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন যেখানে আপনি আপনার কন্টেন্ট দেখাবেন, তাহলে কি করবেন? খুব সোজা, জ্যাঙ্গো কাজ করে MTV এই ফরম্যাটে, অর্থাৎ মডেল টেমপ্লেট ভিউ। মডেল কি? মডেল হচ্ছে ডেটাবেস। টেমপ্লেট কি? টেমপ্লেট হচ্ছে HTML ফাইল যেগুলো আমার এখানে দেখাবে। আর ভিউটা কি? ভিউ হচ্ছে যেখানে আমার কোনো একটা রিকোয়েস্টকে ম্যানেজ করে, অর্থাৎ অন্যান্য ফ্রেমওয়ার্কে যেটাকে বলে কন্ট্রোলার। ওকে, সো এটা রান করতে দেরি হচ্ছে কেন? ক্যাশের কারণে না, আমার সার্ভার রান করতেছে, এটা তো ওয়াইফাই বা আমার নেটের প্রয়োজন নাই, এটা অটো হবে। আমার যখন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ওই প্রজেক্টের যদি কোনো আমার CDN না ইউজ করে থাকি, তাহলে আমার নেটের কোনো প্রয়োজন নাই, কারণ আমার লোকাল সার্ভার চলতেছে, আমার এখানেই সব কিছু।
আমি সার্ভারটাকে আবারও ক্লোজ করে আনতেছি, চলে আসছিল। যাই হোক, এইখানে ফার্স্ট কাজ করা হচ্ছে, এই কারণেই স্লো কি না বলতে পারতেছি না, মনে হচ্ছে কারণ আমার টার্মিনাল হ্যাং হয়ে গেছে। আচ্ছা, পাইথনের পরিবর্তে উইন্ডোজে শুধু পাই দিলেও কিন্তু কাজ করে। আপনার যখন একটা কমেন্ট লিখবেন, পাইথন না দিয়ে শুধু পাই যদি দেন তাও কিন্তু কাজ করবে। তো এই দেখেন, আমি জাস্ট কিছুই করি না, একটা কমেন্ট দিছে, আমার এই একটা ল্যান্ডিং পেজ কিন্তু আমাকে জ্যাঙ্গো দিয়ে দিচ্ছে। তা আমি খুব শর্টকাটে মডেলটা এখন দেখাইতে পারবো না, কারণ মডেলটা ডেটাবেজের কাজ, একটু ওইটাতে সময় লাগে। আমি আপনাদেরকে একটা হ্যালো ওয়ার্ল্ড পেজ দেখাই, যে স্ল্যাশ মানে কেউ যদি হোম পেজে যায় তাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। ওকে, সো তার জন্য কি করতে হবে, আমার এখানে আমি ফার্স্টে এই ফোল্ডারটাকে আমি ভিএস কোডে রান করব। ওকে, সো আমি ভিএস কোডটা ওপেন করে নেই। তো আমি ভিএস কোডটা ওপেন করতেছি। এখন এখানে আমার প্রজেক্ট ফোল্ডারটাকে আমি নিয়ে আসবো, ওপেন করব। সো ওপেন ফোল্ডার থেকে আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপ থেকে হ্যালো ওয়ার্ল্ড এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, তো দেখেন আমার সব কিছু এখানে চলে আসবে। ওকে, সো আমি খুব দ্রুত দেখাবো। তো ফার্স্টেই যেটা করতে হয়, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। আমি অ্যাপ ক্রিয়েট না করেও করতে পারি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা অ্যাপও ক্রিয়েট করতেছি। অর্থাৎ একটা প্রজেক্ট, একটা ওয়েব অ্যাপের মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যাপ নিয়ে কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়। যেমন ধরেন একটা আপনি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছেন, সেখানে এইচআরের কাজ আছে, অ্যাকাউন্টের কাজ আছে। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অ্যাপের মধ্যে রাখতে হয়। কারণ কি, আমি চাই না যে আমার সব কিছু এক জায়গায় চলে যাক। তার মানে আমার এইচআরের ডেটা, আমার এইচআরের যেগুলো ভিউ আছে, টেমপ্লেট আছে, তারপরে আমার অ্যাকাউন্টিং রিলেটেড যে জিনিসগুলো আছে, সেই সবগুলো যদি এক জায়গায় চলে যায় তো হজবরলা অবস্থা হয়ে যাবে। আমি যখন কোনো কিছু একটা খুঁজতে চাইবো, তখন কিন্তু আমাকে বিশাল ফাইল ধরে খুঁজতে হবে বারবার। ধরেন আমার এইচআরটা আমি অনেক জায়গাতে ইউজ করতে পারি, আবার অ্যাকাউন্টটা আমি সব জায়গায় দিব না। তাহলে কি, আমার এই প্রত্যেকটা জিনিস মডিউলার হয়ে থাকবে, আমি যেটাকে যেখানে ইচ্ছা কপি করে নিয়ে যেয়ে কিন্তু ইউজ করতে পারি। তার মানে আমি রিইউজ করতে পারি, একটা অ্যাপ বানায় সেই অ্যাপটাকে অনেক জায়গায় ইউজ করতে পারি। ধরে নেন এইচআর মডেল, এই এইচআর মডেলটাকে আমি আমার যতগুলো প্রজেক্টে দরকার আমি নিয়ে পাঠিয়ে দিতে পারি। ধরেন আপনার একটা ই কমার্স বানাইতেছেন, ওইখানে আপনি ছোটো করে একটা এইচআর তাদের ম্যানেজমেন্ট করার ব্যবস্থা দিবেন, আপনি সেটা নিয়ে ওখানে জাস্ট কপি করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এই জন্য ছোটো ছোটো অ্যাপ করে জ্যাঙ্গো কাজ করে। তো আমি এখানে এখন একটা অ্যাপ ক্রিয়েট করব। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে দিচ্ছি পাইথন manage.py স্টার্ট অ্যাপ, দেন একটা অ্যাপের নাম, ধরেন আমাদের অ্যাপের নাম দিলাম আমি বেসিক অ্যাপ। ওকে, দেন এন্টার দিলে আমার কিন্তু এখন একটা বেসিক অ্যাপ নামে অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন একটা বেসিক অ্যাপ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমার যখন আমরা কোনো একটা অ্যাপ ক্রিয়েট করব, অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, settings.py ফাইলে ওই অ্যাপটাকে ইনস্টলড অ্যাপ লিস্টের মধ্যে এখানে যোগ করতে হবে। সো আমার অ্যাপের নাম কি দিছিলাম আমি, বেসিক অ্যাপ। তো আমি এখানে বেসিক অ্যাপটাকে যোগ করে দিলাম। ওকে, আচ্ছা, আমার ওইখানে আন্ডারস্কোর ছিল, তাহলে আমাদের আর সেটিংয়ে কোনো কাজ নাই। এখন আমরা যেটা করব, এই যে views.py, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভিউ লিখতে হয়। তো আমি ধরেন হোম পেজ একটা তৈরি করতে যাচ্ছি, তাই না? সো আমি এখানে যদি একটা হোম পেজ তৈরি করতে চাই, আমি দুইভাবে করতে পারি। আমি জেনেরিক ভিউ ইউজ করতে পারি, যেটা ক্লাস বেসড ভিউ, অথবা আমি চাইলে ফাংশন বেসড ভিউ ইউজ করে কাজ করতে পারি। তো ধরেন আমি ফাংশন বেসড ভিউ দিয়ে কাজ করব। তো ফাংশন বেসড ভিউ কী হয়, এটা একটা জ্যাঙ্গো পাইথন ফাংশন হবে। সো আমি এখানে একটা পাইথন ফাংশন ক্রিয়েট করতেছি, এটার নাম দিলাম হোম। এটার মধ্যে আমার একটা প্যারামিটার দিতে হবে, এটাকে দিলাম রিকোয়েস্ট। এটা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইটা কি করে, এইটা রিটার্ন করবে একটা HTTP রেসপন্স। তো HTTP রেসপন্স হচ্ছে একটা একটা বিল্ট ইন ক্লাস আছে, যেটাকে আমি এখানে ইউজ করব। তো আমি এখানে ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস, এইখানে আমার রেন্ডারটা আছে, রেন্ডারের সাথে সাথে আমি এখানে HTTP রেসপন্সটাকেও ইম্পোর্ট করে নেব। দেন কি করতেছি, এখানে দেখেন আমি জাস্ট লিখব HTTP রেসপন্স, এর মধ্যে ধরেন আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমার ভিউ রেডি, যেই ভিউটা আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটটা। আমি এখানে কোনো টেমপ্লেট ইউজ করতেছি না।
জাস্ট আমি পাঠিয়ে দেখাচ্ছি। তো এখন এই ভিউটাকে কি কোনো একটা ইউআরএলের সঙ্গে কানেক্ট করতে হবে না, যে ইউআরএলটাতে গেলে আমাকে এই ভিউটা দেখাবে। তো সেটা যদি আমি করতে চাই, তার জন্য দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে urls.py নামে একটা ফাইল আছে। তার মানে এখানে কাজ কি, ফার্স্টে একটা ভিউ ক্রিয়েট করতে হয়, ভিউয়ের সঙ্গে একটা টেমপ্লেট যদি থাকে তাহলে অ্যাটাচ করতে হবে, দেন ওই ভিউটাকে কানেক্ট করতে হবে একটা ইউআরএলের সাথে। একই ফর্মুলা আপনাকে সব জায়গায় ইউজ করতে হবে। একটা ভিউ ক্রিয়েট করবেন, ভিউয়ের মধ্যে টেমপ্লেট থাকলে টেমপ্লেটটাকে রেডি করবেন, দেন ওই ভিউটাকে অ্যাড করবেন একটা ইউআরএলের সঙ্গে। সো দেখেন এখানে আমি এখন ধরেন কেউ যদি লোকাল হোস্ট ওইখানে জাস্ট ভিজিট করে, হোম পেজেই আমি চাই ওইটাকে দিতে। তো তার জন্য কি করতে হবে, আমার এখানে পাথ ইউজ করতে হবে। পাথের মধ্যে 3টা পার্ট থাকে। ফার্স্টে দিতে হয় রাউট যেটাকে বলে আর কি, যে স্ল্যাশের পর কি থাকবে না থাকবে। তা আমি এখানে ফাঁকা রাখলাম, তার মানে কি এটা হোম পেজে আমি দিতে যাচ্ছি। এরপর আমি এখানে কি দিতে যাচ্ছি, আমি হোম ভিউ যেটা ক্রিয়েট করলাম সেটা দিতে যাচ্ছি। তো সেটা ইউজ করতে গেলে সেটা আগে আমার এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমি কি করতে পারি, ফ্রম বেসিক অ্যাপ ডট ভিউজ, তার মানে বেসিক অ্যাপের মধ্যে যে ভিউ পাইথন ফাইলটা আছে সেখান থেকে আমি এখানে ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব, আমি যে হোম ওইখানে ভিউটা ক্রিয়েট করলাম বা হোম ফাংশনটা ক্রিয়েট করলাম সেটাকে ইম্পোর্ট করব। এবার ওইটাকে আমি এই পাথের সঙ্গে এখানে দিয়ে দিব। এরপর থার্ড পার্টটা হচ্ছে, এটা হচ্ছে নেমিং কনভেনশন। এটা হচ্ছে এই রাউটের জন্য আমি যদি পরবর্তীতে টেমপ্লেটের নেম ইউজ করতে চাই, তো ডাইনামিক্যালি আমি এখানে যতই আমি রাউটটা চেঞ্জ করি ওইখানে কাজ করবে। তো তার জন্য এখানে আমি নেম চাইলে দিতে পারি, এটা অপশনাল, আমি নাও দিতে পারি। তো ধরেন আমি এটার নাম দিয়ে দিলাম হোম। ওকে, আমি কি করলাম, একটা ভিউ ক্রিয়েট করলাম, সেই ভিউটাকে আমি কানেক্ট করলাম ইউআরএলের সঙ্গে। এখন দেখেন আমি যদি আমার এইখানে যে এটাকে জাস্ট রিফ্রেশ দেই, আচ্ছা আমার সার্ভারটা রান করানো নাই। ওকে, তো আমি সার্ভারটা ফার্স্টে রান করে নিচ্ছি। ওকে, তো আমার সার্ভারটা রান হয়ে গেছে। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। খুব ইজি না? সো জ্যাঙ্গো দিয়ে কেউ যদি একদম জিরো থেকে মনে করে আমি ওয়েব ডেভেলপার হব, আমি ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করব, খুব সহজে জ্যাঙ্গো দিয়ে সে একটা ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারে। এখন যদি মনে করেন আমি এখানে টেমপ্লেট দিতে চাইতাম, তাহলে কি করতে হতো? টেমপ্লেট কি একটা HTML ফাইল, তো সো আমি চাইলে সেটাও করতে পারি। আমি একটু ফাস্ট বলতেছি, সমস্যা হইলে হয়তো ভিডিওটা অনলাইনে থেকে যাবে, আপনারা একটু বাসায় আবার দেখে নিন। ওকে, সো আমি যদি একটা টেমপ্লেট ইউজ করতে চাই, তাহলে আমার প্রজেক্ট যে ফোল্ডারটা সেখানে আমার একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি টেমপ্লেটস। ওকে, সো এই টেমপ্লেটসের মধ্যে আমি এখন একটা ফাইল ক্রিয়েট করব। সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি index.html। ওকে, সো এইখানে ধরেন আমি এখন একটা HTML ফাইল HTML কোড লিখব। ওকে, আচ্ছা, তো আমি এত কোড না লিখে আমি একটা কোনো টেমপ্লেটকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি বাইরে থেকে, ধরেন একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। সো আমি এখানে getbootstrap.com এ চলে যাব। এইখান থেকে গেট স্টার্টেডে গেলাম, দেখেন এখানে কুইক স্টার্ট আমাকে এগুলো দিয়ে দিছে। তো আমি জাস্ট ওর যে স্টার্টার টেমপ্লেটটা এটাই জাস্ট কপি করে নিচ্ছি। তো আমি এটা কপি করে এইখানে পেস্ট করে দিলাম। সো এখন এই index.html এই ফাইলটাকে আমার ভিউয়ের সঙ্গে কানেক্ট করতে হবে না, এটাও খুব ইজি। বাট আমি যে টেমপ্লেট কোথায় রেখেছি আমার তো জ্যাঙ্গোকে সেটা জানতে হবে, বা আমার অ্যাপটাকে তো জানতে হবে। তার জন্য আমি জাস্ট settings.py ফাইলে যে এইখানে দেখেন টেমপ্লেটসের কিছু সেটিং আছে, আমি জাস্ট এইখানে দিয়ে দিব যে আমার টেমপ্লেট আছে বেস ডিরেক্টরির। ওকে, সো টেমপ্লেট আছে বেস ডিরেক্টরির মধ্যে, টেমপ্লেটস এই ফোল্ডারটার মধ্যে। তো এটা জাস্ট বেস ডির হচ্ছে, এটা আমার প্রজেক্টের যেই মেইন রুট ইউআরএল সেটা এই বেস ডির এই ভ্যারিয়েবলের মধ্যে আছে। তো এটা জ্যাঙ্গো আগে থেকেই আমাদেরকে উপরে দেখেন এখানে তৈরি করে রেখেছে। তো যার জন্য এটা আমাদেরকে আবার নতুন করে করতে হবে না। আমাদের উপরে যে ডকুমেন্টেশন পড়েন এখানে সব কিছু উল্লেখ করে দিছে যে আপনি কি ইউজ করতে পারবেন, কোথায় কি আছে না আছে। তো এই বেস dir স্ল্যাশ দিয়ে আমি টেমপ্লেটস দিলাম যাতে জ্যাঙ্গো বুঝতে পারে তার টেমপ্লেটগুলো কোন ফোল্ডারের মধ্যে আছে।
তো এখন আমি এটাকে যদি কানেক্ট করতে চাই ভিউয়ের সঙ্গে, তাহলে আমার তো আর এইচটিটিপি রেসপন্স পাঠাইতে হবে না, আমাকে একটা টেমপ্লেট রেন্ডার করতে হবে, তাই না? সো আমি এখানে দিয়ে দিব রিটার্ন রেন্ডার, দেন এখানে যাবে ফার্স্ট প্যারামিটারে হচ্ছে রিকোয়েস্ট, ওকে, অর্থাৎ আমার এই ফাংশনের মধ্যে যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা। সেকেন্ড প্যারামিটারে যাবে হচ্ছে আমার টেমপ্লেটের নামটা। সো আমার টেমপ্লেটের নাম কি? index.html, আমাদের HTML ফাইলের নাম যেটা। আর লাস্টে আরেকটা প্যারামিটার থাকে কনটেক্সট, অর্থাৎ আমি যদি আমার ওই টেমপ্লেটের মধ্যে কোনো ডেটা পাঠাইতে চাই তো সেটাকে কনটেক্সট আকারে পাঠাইতে হয়। তা আপাতত আমরা তো কিছু পাঠাচ্ছি না, সো আমি থার্ডটা দিলাম না, ওকে। কনটেক্সট হয় একটা পাইথন ডিকশনারি যেখানে কি ভ্যালু পেয়ার থাকে। তো আমি জাস্ট ওইটুকু দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, রিকোয়েস্ট আমি সেভ করি নাই, সরি, সেভ না করলে এটা কাজ করবে না, ওকে। সো আমি এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, দেখেন, আচ্ছা, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট অ্যাট এইটা, তার মানে আমার টেমপ্লেট সেটিংয়ে কোথাও হয়তো আমি বানান মিস্টেক করে আসছি। সো আমি একটু চেক করে দেখি, আমার টেমপ্লেটস বানান TEMPLATES এখানে ঠিক আছে। আমি settings.py ফাইলটা সেভ করি নাই, সরি, আমি সেভ করলাম। সো আমি এখন রিফ্রেশ দেই, দেখেন এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেটে জাস্ট এইটুকু দেখাই, তার জন্য এটা আসছে। আমি যদি টেমপ্লেটটা চেঞ্জ করি, ধরেন আমি এখানে টেমপ্লেটের মধ্যে এখানে হ্যালো ওয়ার্ল্ড শুধু দেয়া আছে, তো ধরেন আমি এখানে এটার কালারটা চেঞ্জ করব, ওকে। সো আমি এখানে ক্লাস ইকুয়াল টেক্সট ডেঞ্জার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। সো দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে যাচ্ছে। তো আমি টেমপ্লেটে যা দিব এখানে তাই দেখাবে। এটা আরও ইজি, দেখেন আমি যে টেমপ্লেটে কোনো ডাইনামিক ডেটা পাঠাতে চাই, যে ডেটাবেস থেকে ডেটা এনে পাঠাবো, তো আমাদের তো এখন ডেটাবেস নাই, আমি কিছু ডেটা এখানে শর্টকাট পাঠিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে চাইলে একটা ডিকশনারি তৈরি করতে পারি। ধরেন আমি ডিকশনারিটার নাম দিলাম কনটেক্সট, পাইথন ডিকশনারি অবশ্যই এটা একটা। তো এর মধ্যে কি ভ্যালু পেয়ার থাকে, তো ধরেন আমি কি দিলাম হচ্ছে নেম, ওকে। সো নেম হচ্ছে কি, আর এই নেম কি এর ভ্যালু হচ্ছে ধরেন নাইম আকন্দ, ওকে। সো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আমার একটা কনটেক্সট যাবে, যেই কনটেক্সটটা অ্যাকচুয়ালি একটা ডিকশনারি। এই ডিকশনারির নেমের ভ্যালু হচ্ছে নাইম আকন্দ, তার মানে আমি এই নেমটাকে চাইলে আমার টেমপ্লেটের মধ্যে কিন্তু রেন্ডার করাইতে পারবো। তো তার জন্য কি করতে হবে, আচ্ছা আমি নেম আর এজ দুইটা পাঠাচ্ছি। তো ধরেন এটা হচ্ছে নেম, আর এজ ধরে নেন আমি এখানে পাঠিয়ে দিচ্ছি 27, উপরেরটা হচ্ছে স্ট্রিং, নিচেরটা হচ্ছে ইন্টিজার। আপনি যা ইচ্ছা পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা যদি আমি আমার টেমপ্লেটে রেন্ডার করতে চাই, তাহলে এখানে জাস্ট লাস্টে আমাকে উল্লেখ করে দিতে হবে কনটেক্সট, কারণ কনটেক্সট হচ্ছে নিজেই একটা ডিকশনারি। কনটেক্সট ইকুয়াল কনটেক্সট দেয়া আর কনটেক্সট দেয়া একই কথা, কারণ আমি ওইখানে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি কনটেক্সটের ভ্যালু এটা, কিন্তু বাই ডিফল্ট থার্ড পজিশনে যে থাকে সেই কনটেক্সটের ভ্যালু হয়। সো আমার কনটেক্সট ইকুয়াল কনটেক্সট দেওয়ার প্রয়োজন নাই। আর কনটেক্সট হয় কি একটা ডিকশনারি, যেখানে কি ভ্যালু পেয়ার থাকে এবং কি নিয়ে আমার কাজ করতে হয় টেমপ্লেটের মধ্যে। তার মানে কি, আমি টেমপ্লেটে অ্যাক্সেস করবো এই নেম বা এজকে, এবং নেম বা এজের যে ভ্যালুটা আমি পাস করব সেটা কিন্তু টেমপ্লেট আমাকে অটোমেটিক দেখাবে। তো তার জন্য কীভাবে অ্যাক্সেস করব, দেখেন এইখানে আমার H1 ট্যাগে আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে একটা H3 ট্যাগ নিয়ে আসব, ওকে। সো আমি এখানে একটা H3 ট্যাগ আনতেছি, আর H3 ট্যাগের মধ্যে আমি এখন ধরেন নেমটাকে দেখাইতে চাই। তো H3 ট্যাগের মধ্যে আমি যদি নেম দেখাইতে চাই, তাহলে আমার ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে কনটেক্সটের কিটা ইউজ করতে হবে। কনটেক্সটের কি ছিল, নেম না, আমি এখানে নেম দিলাম। এরপর ধরেন আমি এখানে এজটাকেও দেখাইতে চাই, সো আমি এখানে দিয়ে দিলাম এজ। এখানে কিন্তু কোনো কোটেশন ইউজ করতে হবে না, জাস্ট আপনি যেই কিটাকে এখানে প্রিন্ট করতে চান সেইটা দিবেন। আমি ধরেন এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি প্রাইমারি। তো এইটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ ক্লাস একটা, ওকে। তো এইটা আমার টেক্সটটাকে একটা কালার দিবে, প্রাইমারি হচ্ছে একটা নীল কালার দিবে, আর ডেঞ্জার হচ্ছে রেড কালার দেয়, সাকসেস সবুজ কালার দেয়, এরকম আমরা যা ইচ্ছা তাই ইউজ করতে পারি। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, সেভ করি নাই মনে হয়, আসলে আমি যখন কাজ করি আমার অ্যাকচুয়ালি অটো সেভ করা থাকে, যার জন্য আমি ওইটাতে অভ্যস্ত, আমি বারবার সেভ কমান্ড দিয়ে অভ্যস্ত না।
সো এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে নাইম আকন্দ 27। তার মানে কি, আমি এখন টেমপ্লেটকে ফিড করতেছি ডাইনামিক ডেটা দিয়ে। তার মানে আমার যদি এই নামগুলো ডেটাবেজে থাকতো, আমি ডেটাবেজ থেকে কুয়েরি করে এগুলোকে এখানে আনতে পারতাম না? তাহলে কি জ্যাঙ্গো খুব ইজি না? আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে এখন সাজাইতে পারেন। যদি আপনার ডেটাবেস থাকতো, আপনি ডেটাবেস থেকে যে কোনো ডেটাকে এখানে কুয়েরি করে এনে দেখাইতে পারতেন। আবার জ্যাঙ্গোর আরও কিছু বিষয় আছে, যেমন আমরা অনেক কিছু লগ ইন থাকলে দেখাবো, না থাকলে দেখাবো না। জ্যাঙ্গোর কিন্তু একটা বিল্ট ইন ইউজার আছে। আপনি চাইলে, আমি যদি এখন চাই, আমি কিন্তু জ্যাঙ্গোর এই বিল্ট ইন ইউজারকে এখানে ইউজ করতে পারবো। আবার জ্যাঙ্গোর বলছিলাম আমি একটা বিল্ট ইন অ্যাডমিন আছে, তাই না? সো আমি আপনাদেরকে অ্যাডমিনটা একটু দেখাই, আজকে ক্লাস শেষ করব। সো দেখেন, আমার কিন্তু বাই ডিফল্ট জ্যাঙ্গো কোনো কিছু নিচ থেকে করবে না। তো আমি এখন জ্যাঙ্গোকে বলবো তোমার বিল্ট ইন যেই জিনিসগুলো আছে সেগুলোকে ইনস্টল করে নাও ডেটাবেসে। তো আমার প্রত্যেকটা জ্যাঙ্গোর প্রজেক্ট ফার্স্টে একটা এসকিউলাইট এখানে কানেক্ট করা থাকে ডেটাবেস, ওকে? সো আমি যদি এখন একটা কমেন্ট দিই, তাহলে জ্যাঙ্গোর যে ইউজার মডেলটা আছে, সেশন যে জিনিসগুলো আছে, গ্রুপ ট্রুপ, এগুলো কিন্তু অটোমেটিক আমার ডেটাবেসে তৈরি হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা কমেন্ট দিই জাস্ট, যে পাইথন manage.py মাইগ্রেট, তার মানে যে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি আছে অলরেডি ব্যাকে, যেগুলো জ্যাঙ্গোর বিল্ট ইন থাকে, সেগুলোকে সে ডেটাবেসে এখন ক্রিয়েট করে ফেলবে। সো আমি যদি এন্টার দেই, তাহলে দেখেন এই যে কতগুলো মাইগ্রেশন অ্যাপ্লাই হয়েছে এখানে। তার মানে এই জিনিসগুলো এখন কিন্তু জ্যাঙ্গো ব্যাকে তৈরি করছে। সো আমি যদি এখন আবারও এখানে সার্ভারটা রান করি পাইথন, আচ্ছা সার্ভার রান করার আগে আরেকটা বিষয়, আমার অ্যাডমিন প্যানেলে যাইতে গেলে তো আমার ইউজার ক্রিডেন্সিয়াল লাগবে অ্যাডমিনে যাওয়ার জন্য। তা আমি এখন সার্ভারে একটা আমার সুপার অ্যাডমিন ক্রিয়েট করে নিব, যাতে আমি অ্যাডমিনে ঢুকতে পারি। সো আমি এখানে দিচ্ছি পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, জাস্ট এন্টার দিব। দেখেন আমার কাছে ইউজার নেম চাচ্ছে, ধরেন আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, ইমেল, আমি এটা স্কিপ করতে পারি, সমস্যা নাই। আমি পাসওয়ার্ড একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাকে এখন বলতেছে যে এটা টু কমন একটা পাসওয়ার্ড, অনেক সহজ। তো যেহেতু আমি এটা জাস্ট ডেভেলপমেন্ট পারপাসে করতেছি, আমার কিছু যায় আসে না সহজ হোক বা কঠিন। আমি ইয়েস দিলাম, মানে যাই হোক তুমি তৈরি করো। এখন আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। সো এখন যদি আমি পাইথনটা আবারও রান করি, পাইথন manage.py রান সার্ভার। সো এখন দেখবেন আমি চাইলে অ্যাডমিনে যাইতে পারবো। অ্যাডমিনে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দিতে হবে। দেখেন জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখন আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি এখানে আমার যে ইউজার নেমটা ক্রিয়েট করলাম অ্যাডমিন নামে, সেটা দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার। দেখেন অলরেডি জ্যাঙ্গো আমার জন্য একটা অ্যাডমিন প্যানেল বানায় রাখছে। আমার যত মডেল আছে আমি এখানে চাইলে অটোমেটিক সেগুলো হ্যান্ডেল করতে পারি। সো দেখেন অলরেডি এখানে জ্যাঙ্গোর দুইটা এখানে তৈরি করছে, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে গ্রুপ। এই দুইটা মডেল তৈরি হয়েছে। ইউজারের মধ্যে গেলে দেখতে পাবেন আমাদের যতগুলো ইউজার ক্রিয়েট হবে সব এখানে একের পর এক চলে আসবে। আমি চাইলে এখানে অ্যাড ইউজার থেকে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারি, ওকে? আমি চাইলে আমার আগের ইউজারকে এখান থেকে আমি আপডেট করতে পারি। ধরেন আমার এখানে অ্যাডমিন ইউজারটা আছে, অ্যাডমিনকে আমি আপডেট করব। তো ধরেন আমি এখানে ফার্স্ট নেমটা দিব, তো আমি ফার্স্ট নেমে আমার নাম দিয়ে দিলাম, লাস্ট নেমেও আমার নাম দিয়ে দিলাম। দেন আমি যদি এখানে এখন সেভ করি, তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার নাম এখানে সেভ হয়ে গেছে। সো দেখেন আমার অনেক ইজি করে দেয় না কাজ। অন্যান্য জায়গাতে যেখানে আপনাকে অ্যাডমিন প্যানেল বানিয়ে এই কাজটা করতে কত ঝামেলা করে কি করতে হয়, সেখানে জ্যাঙ্গো আপনাকে বিল্ট ইন সব কিছু দিয়ে দিচ্ছে। আবার এইটাকে আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন ধরেন এখানে দেখাচ্ছি কি ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনি যদি মনে করেন না আমি এখানে ইমেলটা দেখাবো না, আমি এখানে শুধু ইউজার নেম আর ফার্স্ট নেমটা দেখাতে চাই, আপনি এটাও করতে পারবেন। এরপর এর ভিতরে যে কি এডিট করতে পারবে, কি পারবে না, আপনি সেটা সেট করে দিতে পারবেন। একটা কোনো কিছু ক্রিয়েট করার সময় কি ফিল্ড দিয়ে ক্রিয়েট করবে, আপনি সেটাও সেট করে দিতে পারবেন। আবার ইউজার রোলের যে ব্যাপার থাকে, কোনটা কে পারবে কে পারবে না, সেগুলোও কিন্তু জ্যাঙ্গো আপনাকে বিল্ট ইন দিয়ে দেয়। আপনি যখন একটা ডেটাবেসে কোনো কিছু তৈরি করবেন, তার এগেনস্টে ওই ডেটাবেস টেবিলটার এগেনস্টে জ্যাঙ্গো কিন্তু 4টা বিল্ট ইন পারমিশন ক্রিয়েট করে ফেলে। এখন আমাদের এখানে 2টা টেবিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে গ্রুপ। সো এছাড়াও কিন্তু আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে পারমিশন। তো পারমিশন টেবিল সাধারণত এখানে দেখাই না। তো আমি যদি ইউজারের মধ্যে যাই, আমি চাইলে কিন্তু ইউজারকে কোনো একটা স্পেশাল পারমিশন দিতে পারি। বাই ডিফল্ট একটা সুপার অ্যাডমিনের সব পারমিশন থাকে, সো এর সবই আছে। ধরেন এই যদি সুপার ইউজার না হইতো, আমার এখানে যে পারমিশনগুলো আছে, দেখেন যতগুলো মডেল ক্রিয়েট হয়েছে
সবগুলোর কিন্তু 4টা করে পারমিশন ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। যতগুলো আপনি ডেটাবেজে মডেল ক্রিয়েট করবেন সবগুলোর অটোমেটিক 4টা করে পারমিশন ক্রিয়েট হয়ে যায়। এবং জ্যাঙ্গোতে একটা গ্রুপ বলে ব্যাপার আছে, যেই গ্রুপটাতে আমি কিছু পারমিশনকে সিলেক্ট করে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি। যেমন ধরেন আমার একটা ব্লগ সাইট আছে বা আমার একটা ই কমার্স সাইট আছে, এই ই কমার্স সাইটে আমার একজন কাস্টমার কেয়ারের লোক আছে, সে শুধুমাত্র ভিউ করতে পারবে। তো আমি ভিউ পারমিশনগুলো দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব, সেই গ্রুপের আমি যদি মেম্বার তাকে করে দেই, আমি যদি তাকে জাস্ট ওই গ্রুপে অ্যাড করে দেই, তাহলে সে শুধু ভিউ করতে পারবে, সে আপডেটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। তো এই যে পারমিশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাডমিন প্যানেল, এই সম্পূর্ণ বিষয় জ্যাঙ্গোতে খুব ইজিলি হ্যান্ডেল করা যায় এবং জ্যাঙ্গো এই জন্যই এত পাওয়ারফুল। সো আজকে ছোট ক্লাস কি সেমিনার ছিল, এই সেমিনারে আমি যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে এই পর্যন্ত যতটুকু শেষ করলাম, আমরা কভার করলাম বা আমি যা বললাম, এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, কারণ আজকে এই পর্যন্ত, আমি আর এখানে কিছু দেখাবো না। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? সব কিছু ক্লিয়ার? এখন বলেন আপনাদের সেমিনারটা কেমন লাগলো? কিছু শিখতে পারছেন? লাভ হয়েছে না লস হইল সময়টা? আচ্ছা, তো থ্যাংক ইউ সবাইকে আবারও। ওকে স্যার। থ্যাংক ইউ দীপু সাহেব। আজকে একটা চমৎকার, একেবারে প্রাণ বান্ধব, প্র্যাকটিক্যাল বেসড, কেমন, যেখানে পাইথন ডিজাঙ্গোর উপরে শেষের দিকে আমরা দেখতে পেয়েছি একেবারে প্র্যাকটিক্যাল কিছু নলেজ আপনারা গ্যাদার করেছেন। তো আজকের এই সেশনে দেখা যাক এখন আপনারা আপনাদের প্রতিক্রিয়া কী। এইদিকে ভাই আপনার নামটা প্লিজ। হ্যাঁ, পারভেজ সাহেব, কাইন্ডলি প্লিজ আসুন, আপনি আস্তে ধীরে আসুন। আসুন। পারভেজ সাহেব, আপনি পড়াশোনা কোথায় করেন? আমি এসএসসি দিয়েছি গ্রাম থেকে, আর এখন একটা জব করছি। আচ্ছা, জব করেন না? জি। আচ্ছা, তো আপনি পাইথন, যেটা যে পাইথনের আজকের যে সেমিনার, হ্যাঁ, এখানে অ্যাটেন্ড করে, মানে আপনি যে উদ্দেশ্যে আমাদের এই সেমিনারে অ্যাটেন্ড করেছেন, হ্যাঁ, তো আপনি কি শিখলেন আজকে? আপনার প্রতিক্রিয়া কি মনে হয় আপনার কাছে? আসলে পাইথন নিয়ে অনেক জানার ছিল, যে আসলে এই ল্যাঙ্গুয়েজটা কেমন, তারপরে এটাতে কী কী কাজ করা যাবে, তারপরে এর ডিমান্ড কেমন আছে, বাংলাদেশের পারফরমেন্স কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আর কি এখান থেকে ক্লিয়ার হওয়া গেল। আর প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্যে যেগুলো আর কি সহজে সব জায়গা থেকে পাওয়া যায় না, সেগুলো এখান থেকে পাওয়া গেল আর কি। আপনি অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করেছেন আজকে, তাই না? ওকে, তো আপনি ভবিষ্যতে ডিজাঙ্গোর উপরে ডেভেলপার হবেন, তাই তো? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ পারভেজ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমরা যদি এইদিকে প্লিজ আপনি আসুন, এবার এই পাশে যিনি আছেন এখানে দাঁড়ান। আপনার নাম? মোহাম্মদ শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি তো পাকিস্তানের খেলে একেবারে ভালো বোলিং করছে, তাই না? শাহিন আফ্রিদি তো যাই হোক, অস্ট্রেলিয়া ফাইনালে গেছে। তো আজকে যে সেমিনার, এখানে আপনার প্রতিক্রিয়া কি, যে আজকে অ্যাটেন্ড করে আপনার কি মনে হলো, কি শিখতে পারলেন? বেসিক্যালি আমি যে পাইথন নিয়ে কাজ করি, মোটামুটি পাইথন সম্বন্ধে জানি। তো জ্যাঙ্গো সম্বন্ধে একটু ধারণা নিতে আসছিলাম। আমি ফ্লাস্ক নিয়ে মোটামুটি কাজ করছি। জ্যাঙ্গো সম্বন্ধে একটু জানতে চাইছিলাম, জ্যাঙ্গোটা আমি শিফট করতে চাই আর কি। জ্যাঙ্গোর বিস্তারিত জানলাম অনেক কিছুই, জ্যাঙ্গোটায় কাজ করতে চাই আর কি। অর্থাৎ আপনি শহীদ আফ্রিদি সাহেব, আপনি অলরেডি পাইথন নিয়ে কাজ করেন, সো আপনি ইন্টারেস্টেড ডিজাঙ্গো নিয়ে কাজ করার, এবং শুনে খুশি লাগলো আজকে যে সেশন, এই সেশনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি, যারা লাইভে কষ্ট করে দেখতেছেন, হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে একজন আছেন, ভাই আপনার নাম? আসুন। এদিকে ফেস করেন,
তো আপনি আজকে যে অ্যাটেন্ড করলেন এখানে, হ্যাঁ, নিউ ট্রাইজেন্স আইটিতে, তো আমাদের যে সেমিনার এই বিষয়ে আপনার নাম এবং আপনার প্রতিক্রিয়া বলুন। আমি আবদুল্লাহ আলানাস হিমেল। আজকের সেমিনারটা আসলে ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে আমরা পাইথন, জ্যাঙ্গো এগুলো ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে পারি, কিন্তু একজন টেক ইন্ডাস্ট্রিতে যে অলরেডি একজন ভালো পজিশনে জব করতেছে তার থেকে একটা রিয়াকশন নেওয়া, আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আমি মনে করি যে তার এক্সপিরিয়েন্সটা বা সে যেভাবে বুঝাইছে ইউটিউব ভিডিও বা অন্য কোনো টিউটোরিয়ালে আসলে এইভাবে প্র্যাকটিক্যালি বা ক্লিয়ারলি এভাবে বলা হয় না। তো সে আজকে যতটুকু সময়ের মধ্যে, সে অল্প সময়ের মধ্যে সে দেখিয়েছে, তো এটাই মানে আমার কাছে খুব ভালো লাগছে। কী নাম আপনার? হিমেল। আচ্ছা, হিমেল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। তো আমরা চেষ্টা করেছি নিউ ট্রাইজেন্স আইটির পক্ষ থেকে আপনাদেরকে একজন এক্সপেরিয়েন্স স্কিল একজন স্যারকে দেওয়ার জন্য আজকের এই সেশনে, যাতে আপনারা এই ডিটেলস ইনফরমেশান আপনারা গ্যাদার করতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে যারা অনলাইন লাইভে এবং ফিজিক্যালি উপস্থিত থেকে আপনারা অ্যাটেন্ড করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী ফ্রাইডে ইনশাল্লাহ আমরা এই আমাদের যে প্রোডাক্ট একটা আছে সেটা হচ্ছে ডাটা সেন্টার যে ট্রেনিং, সেই ডাটা সেন্টারের উপরে আমাদের 7 PM আমাদের আগামী ফ্রাইডে ইনশাল্লাহ একটা ওয়ার্কশপ হবে। তো আপনাদেরকে ইনভাইট জানিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। কেমন? আর অনলাইনে যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।